সবাই একটু mute সবাই একটু মিউট করে এবং ভিডিওগুলো নিজেদের অফ করে রাখো। ওকে, লেটস গো। আজকে আমরা পড়বো হচ্ছে কর্মমুখী রসায়ন, আমাদের প্রথম পত্রের প্রথম পঞ্চম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই 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 গুরুত্বপূর্ণ। কিন্তু অধ্যায়টা নিয়ে আমাদের বেশ কিছু সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা সবগুলো সমস্যা আজকে সমাধান করবো, কোনো সমস্যা নাই। কিন্তু ফার্স্টে আমাদের একটা জিনিস দেখো, আমি এতক্ষণ ধরে একটু জাস্ট লিখতেছিলাম, সেটা হচ্ছে কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন আসছে। এক নাম্বার, ভিটামিন ও রোগ থেকে দুইটা কোশ্চেন আসছে মেডিকেল এবং ডেন্টালে। আমি ওইটা তোমাদেরকে নোট করে দিব, এটা এই বইতে নাই, হাজারি স্যারের বইতে নাই, নোট দিয়ে দিব, বা উন্মেষের বইতে আছে, রেটিনার বইতেও আছে, সমস্যা নাই। এরপরে এই অধ্যায়ের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই টপিকটা, প্রিজারভেটিভস। প্রিজারভেটিভস কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা লাগে, মাত্রা কত, এটসেট্রা এটসেট্রা, সবই আমি তোমাকে মুখস্থই করাবো। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। হ্যাঁ, এক্স্যাক্টলি গুহ স্যারের ছকটা, এক্স্যাক্টলি। খাদ্যবস্তু কৌটাজাতকরণ, এটা আর একটা ভেজাইলাপূর্ণ জায়গা, ওইটা আমাদের সুন্দর মতো মাথার মধ্যে ঢুকাইতে হবে। কলয়েড, এই জায়গাটা হচ্ছে স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে। আমি এই ছকটা তোমাকে মুখস্থ করে দিব, আমি খালি দাগায় যাব না, আমি বারবার বলতেছি, আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে মুখস্থ করে দিব। দুধ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, টয়লেট্রিজ ও পারফিউম আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, লাস্টে আছে ভিনেগার। দ্যাটস অল হচ্ছে আমাদের এই অধ্যায় টপিক, 1 2 3 4 5 6 7টা টপিক। আসো, আমরা ফার্স্টে শুরু করি, সেটা হচ্ছে কর্মমুখী রসায়নে। যে প্রথম, আমার সাথে অবশ্যই বইটা খুলবা, এখানে বই দাগানো অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আমি পড়াই বই দাগায় দাগায়, যেখানে নোট করার প্রয়োজন আমি তোমাকে নোট করে দিব, আগে সুন্দর মতো। আচ্ছা আসো, সেটা হচ্ছে, আসো, ঘটনা হচ্ছে খাদ্য নিরাপত্তা, যেখানে নোট করার প্রয়োজন আমি তোমাকে নোট করে দিব। ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা লাগবে, খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টি। আমি তোমাকে প্রশ্ন করব, খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টি, উত্তর হচ্ছে তিনটা। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টি, উত্তর কি, তিনটা। কি কি জিনিস? এক নাম্বার মনে রাখবা, প্রাপ্তি, সামর্থ্য, আর একটা হচ্ছে সঠিক ব্যবহার। আর কিচ্ছু মনে রাখা লাগবে না, তিনটা কথা মনে রাখবা: প্রাপ্তি, সামর্থ্য, সঠিক ব্যবহার। প্রাপ্তি, সামর্থ্য, সঠিক ব্যবহার। প্রাপ্তি, সামর্থ্য, সঠিক ব্যবহার, কাহিনী শেষ। নিচের দিকে দেখো, এই কথাই বলছে খাদ্য নিরাপত্তার তিনটি ভিত্তি। তুমি দেখবা যে অপশনে প্রাপ্তি আছে কিনা, সামর্থ্য আছে কিনা, আর একটা হচ্ছে এই যে সঠিক ব্যবহার বলতে কি বুঝাইলো ভাইয়া, ব্যক্তির দেহের ওজন ভিত্তিক পুষ্টিমান খাদ্য গ্রহণ, এইটা তো পড়াইলেন না। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, তাহলে এই লাইনটা আমাদের লাগবে। এটি হলো ব্যক্তির দেহের প্রয়োজন মতো পুষ্টিমান সম্পন্ন খাদ্য পরিমাণে গ্রহণ, ব্যক্তির জ্ঞান, পর্যাপ্ত পানি গ্রহণ ও স্বাস্থ্যবিধির অনুসরণ। এই লাইনটা আমাদের লাগবে, তাহলে এই লাইনটাও আসছে, তাহলে তিনটাই কারেক্ট। তাহলে আমরা জানলাম আমাদের যে খাদ্য নিরাপত্তার তিনটা ভিত্তি: এক নাম্বার প্রাপ্তি, দুই নাম্বার সামর্থ্য, তিন নাম্বার সঠিক ব্যবহার। সঠিক ব্যবহার মানে হচ্ছে প্রয়োজন মতো পুষ্টিমান সম্পন্ন খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি এবং ব্যক্তির জ্ঞান। এখন আসো, এই নিচের দিকে চলে আসো, এক নাম্বারে এখানে একটা গুরুত্বপূর্ণ। প্রথম তোমাকে কোশ্চেন হবে, নাইট্রোজেন যুক্ত প্রধান সার কোনটি, উত্তর হচ্ছে ইউরিয়া। সংকেত সহ মুখস্থ রাখতে হবে, কারণ কখনো কখনো অপশনে তোমাকে সংকেতও দিয়ে দিবে। তাহলে যদি তোমাকে বলে নাইট্রোজেন যুক্ত প্রধান সার কি, উত্তর হচ্ছে ইউরিয়া, NH2 C++ O। ইউরিয়া, NH2 C++O। এই চেয়ারটা কি হয়েছে, মারামারি লাগাই দিছো কেন? আচ্ছা, দাঁড়াও তো। ও, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লাস্ট এক্সামে কিছু অ্যান্সার ভুল আছে রে ভাই, আমি অত্যন্ত অত্যন্ত দুঃখিত, এর জন্য মারামারি করার কিছু নাই। আহ হ্যাঁ, ভুল আছে, দুইটা ভুল আমি পাইছি, ঠিক আছে, দুইটা ভুল আছে আছে আছে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার ওই যে পলিসিন্যাপটিক, আর একটার উত্তর হচ্ছে তোমার কি যেন, ওইটা আমি ভুলে গেছি একটু, দুইটা ভুল আছে, ঠিক আছে। ওকে, মারামারি করার কিছু হয়নি, আসো। এরপরে তোমাকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বলবে, সেটা হচ্ছে ফসফরাস যুক্ত প্রধান সার। ফসফরাস যুক্ত, তুমি এক নাম্বার লিখে ফসফরাস যুক্ত এখানে লিখে রাখো প্রধান। প্রধান সার হচ্ছে TSP, ট্রিপল সুপার ফসফেট। কি বলছি? ট্রিপল সুপার ফসফেট। এই সংকেতটা আমাদের একটু লাগবে, এই সংকেতটা একটু কষ্ট করে আমাদের লাগবে। তাহলে নাইট্রোজেন যুক্ত প্রধান সার বললে আমরা ইউরিয়া দাগাবো, আর টি যদি ফসফরাস যুক্ত হয় সেটা টিএসপি দাগাবো।
এরপরে আসো পটাশিয়াম যুক্ত সার দুইটা, একটা হচ্ছে মিউরেট অফ পটাশ আর একটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এইখান থেকে দুইটা কোশ্চেন হবে, আমি বললাম বারবার বলতেছি কোশ্চেন সহ বলে দিতেছি, বারবার বলতেছি কোশ্চেন সহ ঢুকে বলতে দিতেছি। সেটা হচ্ছে তোমাকে দুইটা কোশ্চেন হবে। এক নাম্বার, নিচের কোনটিকে মিউরেট অফ পটাশ বলা হয়? উত্তর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। অর্থ কি? পটাশিয়াম ক্লোরাইড মিউরেট অফ পটাশ। আর একটা হচ্ছে উদ্ভিদের ফুল ফল ধারণের সহায়ক কোনটি? দুইটা অপশনে থাকবে না, যে কোনো একটা অপশনে থাকবে। উদ্ভিদে ফুল ফল ধরনের সহায়ক কোনটি? দুইটা অপশনে থাকবে না, একটা থাকবে। যদি দুইটাই থাকে তুমি মিউরেট অফ পটাশ দাগাবা। আশা করি ক্লিয়ার। কমেন্ট ফমেন্ট চ্যাট ট্যাট না করে ক্লাসের দিক মনোযোগ দাও। এখান থেকে আর কোনো কিছু পড়ার নাই, আমরা সরাসরি চলে আসব, সেটা হচ্ছে প্রিজারভেটিভস এবং খাদ্য সংরক্ষণের কৌশল। তো আমরা জানি যে খাদ্যবস্তু দীর্ঘ সময় থাকে না, একটা নির্দিষ্ট সময় সব পর পচে যায়। তাহলে এই যেই পচে গেল, এটার কারণটা কি? অর্থাৎ খাদ্যবস্তু পচনের কারণ প্রধানত ব্যাকটেরিয়া, দুই নাম্বার অক্সিজেন, তিন নাম্বার হইতেছে ভেতরের বিভিন্ন ধরনের আয়ন, এর কারণে জারণ ঘটে। তাহলে আমরা প্রথমত পড়তে পারি, যদি এই কথাগুলা এটসেট্রা লেখছে, খেয়াল করো, খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ, খাদ্য নষ্ট এই লাইনটা তো পড়বাই, সাথে এদিক দেখো প্রধান কারণ তিনটা। এক নাম্বার জীবাণু দ্বারা পচন, দুই নাম্বার এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতি খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বিয়োজন, তিন নাম্বার ধাতব আয়নের প্রভাবে তেল ও চর্বিযুক্ত খাদ্যের জারণ। কাহিনী হইতেছে এই যেই এখান থেকে তিনটা পয়েন্ট পড়লে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউতে আছে, নিচের কোনটি খাদ্যবস্তুকে পচনে সাহায্য করে বা খাদ্যবস্তুর পচনে ভূমিকা রাখে? সেখানে বেশ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেনটা। যদি আসে কি দিব? অক্সিজেন দিব। কি দিব? অক্সিজেন দিব। ঠিক আছে, আচ্ছা আসো, এখন নিচের দিকে একটা কথা বললাম যে যে ধাতব আয়ন যারা তেল এবং চর্বিযুক্ত খাদ্যের পচন ঘটায়, প্রধানত তেল ও চর্বিযুক্ত খাদ্যের পচন ঘটায় হচ্ছে ধাতব আয়ন। তাহলে এই যে ধাতব আয়নগুলা, এদেরকেই বলা হয় ট্রেস এলিমেন্ট। এদেরকে কি বলা হয়? ট্রেস এলিমেন্ট। যে কোনো ধাতব আয়ন হইতে পারে, কিন্তু যেহেতু এখানে চারটা অপশন দিছে, Fe2+, Fe3+, Cobalt3+, Cu2+, আমরা এই চারটা হুবহু মুখস্থ করব। তাহলে ট্রেস এলিমেন্ট কি কি? যে কোনো ধাতব আয়নকে ট্রেস এলিমেন্ট বলা হয়, কিন্তু এক্সেপশনালি আমি চারটা মুখস্থ করবো, স্পেশালি একটা Fe2+, Fe3+, Cobalt3+, আর Cu2+, বাস। তাহলে যেহেতু খাদ্যবস্তু পচে যাচ্ছে, তাহলে খাদ্যবস্তুর পচনের হাত থেকে রক্ষা করতে হবে। তাহলে আমি যদি খাদ্যবস্তুকে পচনের হাত থেকে রক্ষা করতে চাই, তখন আমরা তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। কয়টা পদ্ধতি? তিনটা। এক নাম্বার, খাদ্যবস্তুকে আমি শুকাইতে পারি। দেখবা যে আমরা শুটকি মাছ খাই না, যদিও আমার অপছন্দ, গন্ধ লাগে, কিন্তু জিনিসটা তো দামি জিনিস। তো শুটকি মাছ কি হয়? পচে না, কারণ রোদে শুকানো হয়। দুই নাম্বার, আমরা ফ্রিজিং করতে পারি, আমাদের খুব কমন ব্যাপার। তিন নাম্বার হচ্ছে আমরা প্রিজারভেটিভ ব্যবহার করতে পারি। তিন নাম্বার কি জিনিস? প্রিজারভেটিভ ব্যবহার করতে পারি। প্রিজারভেটিভ আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ আর একটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। তাহলে আমরা মোটামুটি একটা ভূমিকা বুঝতে পারছি। তাহলে আমরা সর্বপ্রথম যেই শুষ্ককরণ পদ্ধতিতে তোমাকে বললাম সেটার মধ্যে ঢুকি। এখন কথা হচ্ছে, একটা বস্তুকে তুমি শুকাইলে কেন সে বহুদিন ধরে ঠিক থাকতেছে, মানে পচে যাইতেছে না? কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে যে জীবাণুর আক্রমণটা হওয়ার কথা, সেই আক্রমণটা হইতেছে না। ভাইয়া, জীবাণু আক্রমণ কেন হচ্ছে না? কারণ জীবাণুর বংশবৃদ্ধি করার জন্য এবং জীবাণুর এনজাইম গুলা বা জীবাণুটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য পানি প্রয়োজন। কি প্রয়োজন? পানি প্রয়োজন। তুমি যদি শুকায় সেখান থেকে পানিটা তথা জলীয় যেই পদার্থটা আছে, কোষের সাইটোপ্লাজমের যে পানির যে পদার্থটা, সেই পানিটাকে যদি বের করে দিয়ে আসতে পারো, তার মধ্যে যায় জীবাণু কোনো আক্রমণ ঘটাইতে পারবে না। তাহলে কোন বস্তুর মধ্যে কি পরিমাণ পানি আছে এইটা নির্ণয় করার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে পানি সক্রিয়তা। কি? পানি সক্রিয়তা। এই পানি সক্রিয়তার মান 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। পানি বাষ্পহীন সম্পূর্ণ শুষ্ক খাদ্যবস্তুতে AW বা পানি সক্রিয়তা হচ্ছে 0। তাহলে সম্পূর্ণ শুষ্ক খাদ্যে পানি সক্রিয়তা কত? 0। আচ্ছা, এবং এতে কোনো ব্যাকটেরিয়া ছত্রাক জন্মাতে পারে না।
তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, পানি সক্রিয় শূন্য হয় কখন? দুইটা জায়গায় আমাদের মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যদি একদম শুষ্ক হয়, দুই নাম্বার যদি একদমই ঠান্ডা হয় অর্থাৎ বরফ হয়ে যায়। দুই জায়গায় পানি সক্রিয়তা শূন্য। এক নাম্বার কি বলছি? যদি সেটা শুষ্ক হয়, দুই নাম্বার সেটা যদি একদম বরফ হয়ে যায়। বরফ হলে কি হয়? তার মধ্যে কোনো বস্তু, কোনো জীবাণু অ্যাটাক করতে পারে না, কারণ কি পানি সক্রিয়তা শূন্য হয়ে যায়। তাহলে দুইটা জায়গা আমরা বুঝলাম, এবং এক্ষেত্রে কোনো জীবাণু অ্যাটাক করবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুই নাম্বার, বিভিন্ন বস্তুর বেলায় পানি সক্রিয়তা একটা নির্দিষ্ট মান আছে। যেরকম ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সবচাইতে বেশি হইতে হয় > 0.9, ইস্ট 0.88, ছত্রাক 0.80। তোমাকে আমি খুব চমৎকার করে মুখস্থ করাই দিই। বলো তো তোমার কাছে ব্যাকটেরিয়া, ইস্ট আর ছত্রাকের মধ্যে তুমি বুঝতেই পারতেছো যে সবচেয়ে পরিচিত হচ্ছে তোমার কাছে ব্যাকটেরিয়া, তাই না? এরপরে হইতেছে তোমার কাছে ইস্ট, ইস্ট, তাই না? এরপরে হইতেছে তোমার কাছে হচ্ছে ছত্রাক। ব্যাকটেরিয়া তোমার কাছে সবচেয়ে বেশি পরিচিত, তারপরে ইস্ট, তারপরে ছত্রাক। তুমি ওই দিক মুখস্থই করলা না, তুমি ওই মানই মুখস্থ করলে না। তুমি যদি এইটুক খালি মনে রাখতে পারো এই সিকোয়েন্সটা, তাহলেই তো হয়ে গেল। এই যে 0.9 > 0.88 > 0.8, তাহলে এইটা মুখস্থ করা, একদম ঠাটা মুখস্থ করা, এইভাবে পড়ার চাইতে এই পৃষ্ঠায় ছোট করে নিচে এইভাবে একটু লিখে রাখো, চোখে দেখলেই তোমার অটোমেটিকলি মনে পড়বে। আমি কিভাবে পড়াইলাম? তাহলে তোমার কাছে পরিচিত কোনটা? আগে ব্যাকটেরিয়া, তারপরে ইস্ট, তারপরে ছত্রাক, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এইটুক পড়ে ফেলাইছি। এখন এই লাস্টের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে কৌটাজাতকরণের ক্ষেত্রে পানি সক্রিয়তা কতর কম রাখা হয়? 0.6 এর কম রাখা হয়। এই মানটা এই জায়গাটায় 3টা স্টার মারো। তুমি এই সব ভুলে যেতে পারো, কিন্তু এইটা ভুলা যাবে না। নিজের নাম ভুলে যাও, কিন্তু এটা ভুলা যাবে না। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় আসি। এখন দেখো, তাহলে খাদ্য পদ্ধতির শুষ্ককরণের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা পড়ে আসছি, কি কি ভাবে আমরা শুষ্ককরণ করতে পারি এ সংক্রান্ত। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে শুকাইলা মাছ, তোমার দেখবা যে মাছ শুকাও, মাংস শুকাও, যাই শুকাও না কেন, শুকানোর পরে এর কোন বস্তুর উপরিতলটা হার্ড হয়ে আসে, এটাকে বলা হয় কেস হার্ডেনিং। এটা সরাসরি আমাদের এইভাবে প্রশ্ন করা হবে, খাদ্যবস্তু সংরক্ষণে কেস হার্ডেনিং ভূমিকা। প্রখর সূর্যতাপে পচনশীল খাদ্যবস্তুকে শুকানো হলে ওইসব খাদ্যবস্তুর বহিতল বা উপরিতল শক্ত হয়ে থাকে, একে কি বলা হয়? কেস হার্ডেনিং বলা হয়। বাস, নিচের দিকে চলে আসো আমাদের সেকেন্ড পদ্ধতি, সেটা হচ্ছে শীতলীকরণ পদ্ধতি। শীতলীকরণ পদ্ধতি দুই প্রকার। এক নাম্বার হচ্ছে নর্মাল ফ্রিজিং বা শীতলীকরণ, আর এক নাম্বার হচ্ছে ডিপ ফ্রিজিং বা হিমায়ন। তোমাকে জাস্ট মনে রাখতে হবে এর মানটা। আর আমি আগে বলছি বরফ কণায় পরিণত হলে তার পানি সক্রিয়তা থাকে না, অর্থাৎ শূন্য হয়ে যায়। আচ্ছা, ফ্রিজিং মানে হচ্ছে 0 to 4 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে ডিপ ফ্রিজিং বা হিমায়ন হচ্ছে -5 to -18 ডিগ্রি সেলসিয়াস। এটা মুখস্থ রাখতে হবে। আমি তোমাকে প্রশ্ন হবে ডিপ ফ্রিজিং এর বেলায় খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে তাপমাত্রা কত হয়? উত্তর দিতে হবে -5 থেকে -18, -5 থেকে -18। এটা যেন খবরদার কখনো ভুল হয় না। এবং সবচেয়ে মনে রাখতে হবে, তোমাকে এইভাবে প্রশ্ন করবে ব্যাকটেরিয়া সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে কোন ক্ষেত্রে? উত্তর হচ্ছে ডিপ ফ্রিজিং। এবং কত তাপমাত্রায়? -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ব্যাকটেরিয়াটা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ব্যাকটেরিয়াও তখন আর সচল থাকে না, ব্যাকটেরিয়াও ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে? এফবিতে ঢোকা যাচ্ছে না? হুম, ঠিক আছে, ঢুকো না, ভালো তো, এফবিতে না ঢোকা তো ভালো। আচ্ছা আসো, এখন তাহলে আমরা জানবো দুই প্রকার পদ্ধতি খাদ্য সংরক্ষণে পড়ে ফেলছি। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফুড প্রিজারভেটিভস, খাদ্য সংরক্ষক। তাহলে খাদ্য সংরক্ষকের মধ্যে দুই প্রকার, কি? একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। তোমাকে এখান থেকে টাইপ 1 কোশ্চেন, 1 নম্বরে তোমাকে বলবে নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নয়। সেম কোশ্চেনই করা যায় এইভাবে, নিচের কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক বা নিচের কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক নয়। তুমি অনেক আগের থেকেই এই প্রাকৃতিক কৃত্রিম সবকিছুই মোটামুটি ইউজ করে আসছো। এগুলি তোমার আসলে নর্মাল জিনিস, কমন সেন্স দিয়ে মুখস্থ করলেই হয়। তার মধ্যে একটা জিনিস আছে হচ্ছে আমাদের, যেরকম
প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর মধ্যে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে খাদ্য লবণ, তাই না? খাদ্য লবণ একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আমরা পরেও পড়বো। তুমি যখন খাদ্য লবণ দিয়ে কোনো বস্তুকে সংরক্ষণ করো বা সোডিয়াম ক্লোরাইডের কোনো গাঢ় দ্রবণ দিয়ে সংরক্ষণ করো, তখন সেটাকে বলা হয় কিউরিং। কি বলা হয়? কিউরিং। তাহলে এইখান থেকে দুইটা এমসিকিউ আসে। এক নাম্বার এমসিকিউ ডিরেক্ট, খাদ্য লবণ বা এর গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে কি বলে? কিউরিং। দুই নাম্বার প্রশ্ন হয় এইভাবে যে কিউরিং পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, নট লঘু, গাঢ় দ্রবণ। আশা করি বুঝতে পারছি। ইয়েস, ইয়েস। আচ্ছা, এখন দেখো এরপরে কি আছে। এই পার্সেন্টেজ মুখস্থ রাখা লাগবে না, তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি যখন সোডিয়াম ক্লোরাইড ইউজ করবা 7 থেকে 8% না, কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ ইউজ করবা তখন এটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে, 15 থেকে 20%। দ্বিগুণ হয়ে গেছে, 15 থেকে 20%। এই জিনিসটা মাথায় রাখতে হবে। 7 থেকে 8% হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের বেলায়, আর তুমি যদি পানির সাথে দ্রবণ ইউজ করো তখন সেটা দ্বিগুণ হয়ে যাবে, প্রায় 15 থেকে 20%। আচ্ছা, এখন আসো, সরিষার তেল দ্বারা খাদ্য সংরক্ষণ করা যায়, চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ করা যায়, এছাড়া আরো করা যায় কি দিয়ে? লিখে রাখো, লিখে রাখো, ভিনেগার, ভিনেগার দিয়ে। এছাড়া আরো কি করা যায়? অ্যালকোহল দিয়ে, অ্যালকোহল দিয়ে। এছাড়া আরো কি করা যায়? পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, হলুদ দিয়ে। এরা প্রত্যেকেই হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তাহলে আমরা কি কি খাদ্য সংরক্ষণ করলাম? আমরা ফার্স্টে লবণ পড়ছি, চিনি পড়ছি, সরিষার তেল পড়ছি, ভিনেগার পড়ছি, অ্যালকোহল পড়ছি, পেঁয়াজ, রসুন, হলুদ। হলুদ বললাম খুব পরিচিত একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তাহলে আশা করি, ও সাথে আরেকটা আছে মধু। দেখবা যে মধু কখনো নষ্ট হয় না, কারণ কি? এটা নিজেই একটা খাদ্য সংরক্ষক। আশা করি এইটুকু মুখস্থ থাকবে। আর একটা জিনিস আছে, লবঙ্গ। ঠিক আছে, লবঙ্গ। সো এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, এই কথাটা পড়লে বাকি আর কিছুই মুখস্থ করা লাগতেছে না, বাকি যা আছে সবই হচ্ছে কৃত্রিম। এখন এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দুইটা কথা আছে, সেটা হচ্ছে আমরা আমরা যখন চিনি ব্যবহার করব কখন আর লবণ ব্যবহার করব কখন। চিনি এইটা হচ্ছে যে কোনো ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা, তোমাকে এইভাবেই প্রশ্ন করবে। শর্করা জাতীয় খাদ্য, আর শর্করা, চিনি তো শর্করা, তাহলে শর্করার সাথে কার রিলেশন থাকবে? চিনির। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে চিনির দ্রবণ ব্যবহার করা হয়। এখন উপরে যে আমরা লবণ ব্যবহার করলাম আর এখন যে চিনি ব্যবহার করতেছি, এই চিনি ব্যবহার করার সময় কোন প্রক্রিয়া ঘটে? এটা একটা এমসিকিউ কোশ্চেন, এটা মাইট বি লিঙ্কন বা গুহ স্যারের অনুশীলনী কোশ্চেন। অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া ঘটে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কি বলছি? অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া ঘটে। আইদার তুমি লবণ ইউজ করো, আইদার তুমি, মনোযোগ দাও, আমার দিক মনোযোগ দাও, আইদার তুমি লবণ ইউজ করো, আইদার তুমি চিনি ইউজ করো, কি কি প্রক্রিয়া, কি প্রক্রিয়া সংঘটিত হবে? উত্তর হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। আচ্ছা, আমরা এর পরের পৃষ্ঠে আসি। আচার তৈরিকে বলা হয় পিকলিং। এক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। অ্যাসিটিক অ্যাসিড মানে তো জানি ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে অপর নাম অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এখন আসো, অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস 3 প্রকার: অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। তো তোমাকে এখান থেকে 3 টাইপের কোশ্চেন করা হবে। আমি ধরে বলে দিচ্ছি কয় টাইপের। 3 টাইপের। ইয়েস, পেঁয়াজ, পেঁয়াজ রসুন কেমনে? পেঁয়াজ রসুন কেমনে? এমনি। আম্মুকে জিজ্ঞেস করে দেবো যে পেঁয়াজ কি আসলে খাদ্য সংরক্ষণ করে কিনা, অবশ্যই করে। ঠিক আছে, এখন কাহিনী আসো। এখান থেকে আমি কি বলছি? 3 টাইপের কোশ্চেন, একদম হাতে গুনে গুনে আমি তোমাকে কোশ্চেন বলতেছি বললাম। 1 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে তোমাকে প্রশ্ন হবে নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, বা নিচের কোনটি অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট, বা নিচের কোনটি কিলেটিং এজেন্ট। এখন তুমি কি 3টাই মুখস্থ করবো? নো, কিলেটিং এজেন্ট মুখস্থ করবো, কারণ কিলেটিং এজেন্টের উদাহরণ একটাই আছে, সেটা হচ্ছে ইডিটিএ। আমি একটু পরেই পড়াবো ইডিটিএ। ইডিটিএ খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বহুল ব্যবহৃত কিলেটিং এজেন্ট কোনটি? ইডিটিএ। নিচের কোনটি কিলেটিং এজেন্ট? ইডিটিএ। মুখস্থ করো, পাশে লিখে রাখো। এবং আমি আবার বলতেছি, এই অধ্যায় শেষ হলে আমি তোমাদের আমার নোটও দিয়ে দিব। এই অধ্যায় একদম কম্প্যাক্ট সুন্দর করে সাজানো নোট আছে, টাইপ করে, অথবা আমার হাতের লেখাটা না বুঝলে আমি একটু টাইপ করতে দিব,
টাইপ করে তোমাকে দিয়ে দিব, সমস্যা নাই, বই পড়ার পর আবার নোট করলে অল ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা অ্যান্টি অক্সিডেন্ট মুখস্থ করব, অ্যান্টি মাইক্রোবায়াল মুখস্থই করব না। অ্যান্টি অক্সিডেন্ট এক টাইপের কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা কৃত্রিম, এখান থেকে কোশ্চেন হয়। 3 নাম্বার এই প্রাকৃতিক কৃত্রিমের উপর ভাগ, আবার আরেকটা ভাগ আছে হচ্ছে অক্সিজেন শোষণকারী আর মুক্তমূলক শোষণকারী, সেখান থেকেও কোশ্চেন হয়। আচ্ছা আসো দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এইখান থেকে এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা অ্যাসিডের পিএইচ মান মুখস্থ করব, একদম ফাটা মুখস্থ লাগবে। আমি এর আগে এটা মুখস্থ করাই দিছি, চতুর্থ অধ্যায় যখন পড়াইছি, পি কে এ সহ কে সহ পিএইচ মুখস্থ করাই দিছি। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড CH3COOH এর পিএইচ হচ্ছে 4.74, আর সাইট্রিক অ্যাসিডের হচ্ছে পিএইচ হচ্ছে 3.14। এটা বললাম মেডিকেলের কোশ্চেন, এই কোশ্চেনটা বললাম মেডিকেলের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এইখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছে, ব্যাকটেরিয়া জন্মানোর পিএইচ, খাদ্য উপাদান পানি থাকা খাদ্যের পিএইচ 4.5 to 6.5। এইটা কোথা থেকে করলো, এইদিকে আসো আমি তোমাকে দেখাই। কোশ্চেনটা করা হয়েছে হচ্ছে, ওয়েট, কোশ্চেনটা করা হয়েছে হচ্ছে এরপরে আছে, ওয়েট ওয়েট, কোশ্চেনটা কোথা থেকে করলো আমি তোমার দেখাইতেছি। আচ্ছা এটা আমরা শেষের দিক দেখাই, এটা আমার যেহেতু এখানে খুঁজতে গেলে ক্লাসের মধ্যে নিতে, ক্লাস নিতে সমস্যা হবে, আমরা এটা একটু পরে দেখাইতেছি, এই যে একটু পরে, এই তো আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এইটুক পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি যে এখান থেকে কি কি লাগবে। আচ্ছা হইলো, এই দুইটা পিএইচ আমাদের বলে মুখস্থ করতেই হবে। আচ্ছা এখন দেখো, এরপরে দেখো এই যে লাইনটা আসছে, আমি এই লাইনটা আগে লিখে দিছি, এইখান থেকে মেডিকেলে বিশেষ কোশ্চেনটা আসলো 3 নাম্বার। এখন আসো, এরপরে আমাদের অ্যান্টি মাইক্রোবায়াল যে এজেন্টটা আছে, এখানে লেখা আছে কি সোডিয়াম বেনজয়েট না, সোডিয়াম বেনজয়েটকে আমি যেভাবে বক্স করছি, বক্স করে যেভাবে লিখে রাখছি লিখে রাখো, নিরাপদ খাদ্য সংরক্ষক। 3 স্টার কোশ্চেন, নিচের কোনটি নিরাপদ খাদ্য সংরক্ষক? উত্তর হচ্ছে সোডিয়াম বেনজয়েট, উত্তর হচ্ছে কি সোডিয়াম বেনজয়েট। 3 স্টার কোশ্চেন, লিখে রাখো সোডিয়াম বেনজয়েটের পাশে অ্যারো দিয়ে লিখে রাখো নিরাপদ খাদ্য সংরক্ষক। আচ্ছা এখান থেকে আমি আর কিছু পড়াবো না। একটা গুরুত্বপূর্ণ কথা, সোডিয়াম বেনজয়েটের এখানে বোল্ড করে দেওয়ার জন্য, এটা অনেক পরীক্ষায় আসছে, সোডিয়াম বেনজয়েটের অনুমোদিত মাত্রা কত? 0.1%। অনুমোদিত মাত্রা কত? 0.1%। আচ্ছা আসো, এরপরে এখানে কিছু নাই, আমাদের নিচের দিকে দেখো, এই ছকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, সেটা হচ্ছে প্যারাবেন। প্যারাবেন কি জিনিস? ফার্স্ট এটা পড়ে রাখতে হবে, প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের অ্যাস্টার, নট প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এর অ্যাস্টারটা হচ্ছে প্যারাবেন। প্যারাবেন কি তৈরি করে? কৃত্রিম ইস্ট্রোজেন তৈরি করে, এবং এটা কিসের জন্য দায়ী? কিসের জন্য দায়ী? ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। তাহলে প্যারাবেন কি জিনিস? প্যারা হাইড্রক্সি, প্যারার সাথে প্যারা মিল আছে, প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এর অ্যাস্টার কি তৈরি করে? কৃত্রিম এস্ট্রোজেন। এটা কিসের জন্য দায়ী? ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। এবং আরেকটা মান লাগবে, ব্রেস্ট ক্যান্সার টিউমারের প্রতি গ্রাম টিস্যুতে 2 × 10⁻⁹ গ্রাম প্যারাবেন থাকে। এনাফ। আমরা চলে আসব এর পরে, এখান থেকে আর সেরকম কিছু লাগবে না আসলে। পিএইচ আমি বারবার দাগাইছি, এখন দেখো সেটা হচ্ছে এইখানে কিছু জিনিস আমাদের লাগবে, খেয়াল করো কোনটা কিভাবে ব্যবহার করা হয়। সো চলো আমি তোমাকে জিনিসটা একটু নোট করাই দিই, তুমিও সুন্দর করে নোট করতেও পারো, নাও করতে পারো, করলে ভালো হয়, মুখস্থ হয়ে যাবে ক্লাসের মধ্যে। সেটা হচ্ছে আমাদের কোন কোন প্রিজারভেটিভস আমরা কোন কোন খাবারের বেলায় ব্যবহার করি, কোন কোন প্রিজারভেটিভস আমরা কোন কোন খাবারের বেলায় ব্যবহার করি, ঠিক আছে? না ক্যামেরার সামনে আমার নিজের দিক তাকালে খারাপ লাগতেছে। আচ্ছা আসলে পরীক্ষা তো, তো পরীক্ষা হইতেছে এমন ম্যাডামের কাছে পড়ছে যে ম্যাডাম হইতেছে কি বলবো,
খাইস্টা আর খাইস্টা এবং অ্যান্টি ইসলামিক। শুধু অ্যান্টি ইসলামিক না, ওনার আসলে ধর্মই ভালো লাগে না। তো ম্যাডামের কাছে খুব ফিটফাট হয়ে যাইতে হবে আর কি। হুম। মেডিকেলে বললাম এরকম তোমার ধরো নাস্তিক টাইপের লোক মেলা আছে। ঠিক আছে, আমাদের মেডিকেলে তোমার হিজাব দেখতে পারে না, দাড়ি টুপি দেখতে পারে না। ঠিক আছে, এরকম বহু টিচার আছে। এরা আসলে ভাইবার সময় খুব প্যারা দেয়। তো এদের সাথে তো পাঙ্গা নিয়ে লাভ নাই, হুদা কামে। ওকে। কোচি লাগতেছে না ভাই, আগে শেপ হইলে ভালো, যখন চিকন ছিলাম। এখন মোটা হয়ে গেছি, গালের এদিকে মাংস এদিকে মাংস, জ লাইন ম লাইন সব একদম মাংস টাংস দিয়ে ভরে গেছে, মানে মনে হইতেছে এটা কি বলবো, খাবারের জিনিস মনে হইতেছে। ঠিক আছে, এরকম একটা জিনিস। হ্যাঁ। না, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার মিথটা একদম একটা সঠিক অ্যান্সার করছে। ঠিক আছে, আমার মুড অফ ছিল, আপনাকে দেখে হাসতে হাসতে শেষ। দেখবা, আমি আরো একটু রিয়েলিস্টিক কথা বলি। মুরগি চুলা যখন দেখছো, উম, তোমার মুরগি চুলা বা যখন হাঁস শুলে, তখন ওই হাঁসের চামড়া যেমন দেখা যায়, আমি মোটা হওয়ার পরে শেভ করলে ঠিক সেম জিনিস দেখা যায়। ওকে। আচ্ছা আসো, ওই তো ছোলা মুরগির মতোই লাগতেছে। আচ্ছা আসো, এখন কাহিনী হইতেছে প্রিজারভেটিভস এবং এর উপর ব্যবহৃত দ্রব্য সমূহ। তাহলে কি শিরোনাম দিব? শিরোনাম দাও প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ এবং ব্যবহৃত দ্রব্য। তবে হ্যাঁ, আমার কাছে মাঝে মাঝে শেপ হওয়া ভালোই লাগে। প্রিজারভেটিভস এবং ব্যবহৃত দ্রব্য, মাঝে মাঝে নিজের লুক চেঞ্জ করা প্রয়োজন, ব্যবহৃত দ্রব্য, মাঝে মাঝে ফর্মাল হওয়া প্রয়োজন। ঠিক আছে, সবসময় তুমি মানে একই টাইপের থাকা, এটা মাঝে মাঝে প্রয়োজন। মাঝে মাঝে যেরকম বায়ু পরিবর্তন প্রয়োজন, ঠিক সেম ভাবে সবকিছুই প্রয়োজন আছে। তবে চেষ্টা করবা সবসময় একটা ফর্মালিটি মেনটেন করে চলতে। ঠিক আছে, তুমি এমনি যে কোনো জায়গায় থাকো না কেন, বাট যখন তুমি একটু বের হবা, যখন তুমি একটু কলেজ যাবা, বাইরে যাবা, কোচিং যাবা, সেটা হইতেছে ফর্মালিটি মেনটেনটা রাখতে হবে। এটা বললাম আসলে প্রফেশনালিজমের বা একটা ভালো মানুষের কি বলবো প্রকাশ। মানে এটা সবসময় যে মানুষের জামা কাপড়, মানুষের লুকিং, এটা কি, এটা অবশ্যই যার যতখানি সুন্দর ভালো সামর্থ্য আছে তার মধ্যেই আহ সাবলীল ভাবে নিজেকে প্রকাশ করানো যায়, এটা আলাদা কনফিডেন্স দেয় নিজেকে। তো সবসময় চেষ্টা করবে একটু ফর্মালিটি মেনটেন করার। আচ্ছা আসো, যেমন তোমার ধরো মেডিকেলে উঠবা বা যে কোনো ভার্সিটিতে উঠবা, কখনোই জুতা ছাড়া ক্যাম্পাসে ঢুকবা না। মানে এটা আমার যেরকম খারাপ লাগে, এটা টিচারদেরও খারাপ, এবং এটা আমি খুব ভালোভাবে এটা আমি ফলো করি, তোমাদেরকেও ফলো করার উদ্দেশ্য দিব। যখন কোনো তুমি অবশ্যই ভার্সিটিতে সামনে যাবা, ভার্সিটিতে যাও, মেডিকেলে যাও, যেখানেই যাও না কেন, ফর্মালিটি মেনটেন করবা। জুতা পরবা না, ছেলেদের হইলে ফর্মাল সুন্দর শার্ট পরবা, সুন্দর প্যান্ট পরবা। হ্যাঁ, মানে এবং তোমার নিজ কেউ আশেপাশ দিয়ে গেলে যেন মনে হয় যে না, ইজ সামথিং। ঠিক আছে, এই জিনিসটা ভালো পারফিউম ইউজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা আসো, প্রিজারভেটিভস এবং ব্যবহৃত দ্রব্যের মধ্যে প্রথমটা আমরা দেখবো, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড বা এটার অপর নাম কি ইথানোয়িক অ্যাসিড, সংকেত কি CH3COOH। তো এই অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে টক জাতীয় না, তাহলে যত টক জাতীয় খাদ্য উপাদান আছে সবগুলো এটা ব্যবহৃত হবে। খেয়াল করো, যেরকম আচার টক, আচারের পরে আছে হইতেছে তোমার চাটনি, একই জিনিস প্রায়, আচার চাটনি সস। তাহলে অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবা কিভাবে, নিজেও টক, তাহলে যত টক জাতীয় খাদ্য, আচার চাটনি সস। এরপরে আসো আমরা, আমি তোমার একটু পড়াই, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড লিখি। সাইট্রিক অ্যাসিড, এখন এই সাইট্রিক অ্যাসিড এও অ্যাসিড, কিন্তু সে থাকবে হচ্ছে জ্যাম জেলি, জ্যাম জেলি ক্যান্ডি, জ্যাম জেলি ক্যান্ডি, জ্যাম জেলি ক্যান্ডি, বাস। তাহলে সাইট্রিক অ্যাসিড কাদের মধ্যে থাকবে? জ্যাম জেলি ক্যান্ডি। একবার এইভাবে পড়বা, দেখো
সাইট্রিক জ্যাম জেলি ক্যান্ডি, সাইট্রিক জ্যাম জেলি ক্যান্ডি, দুইবার তিনবার পড়ো, দুইবার তিনবার পড়ো, মুখস্থ হয়ে যাবে। জ্যাম জেলি ক্যান্ডি, জ্যাম জেলি ক্যান্ডি। আর অ্যাসিটিক অ্যাসিড, দেখো অ্যাসিটিক অ্যাসিড কি? টক, আচার, চাটনি, সস। আচার মনে থাকলে তোমার বাকি দুইটা অটোমেটিকলি মনে হয়ে যাবে যে চাটনি সস। এখন আসো, সেটা হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম, ক্যালসিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট। খেয়াল করো, প্রোপানয়েটের প দিয়ে মনে রাখবো হচ্ছে পাউরুটি, পাউরুটি। পাউরুটির একটা টোস্ট মেকার আছে, পাউরুটি ঢুকাই দিলে ওই পাউরুটিটাকে ভাইজে মানে গরম করে শক্ত করে দেয়। তো টোস্ট কি আসলে? বিস্কুট না? তাহলে পাউরুটির সাথে মনে রাখবা বিস্কুট। কি মনে রাখবা? বিস্কুট। প্রোপানয়েটের প দিয়ে পাউরুটি, পাউরুটির সাথে বিস্কুট। প্রোপানয়েটের প দিয়ে মনে রাখবো হচ্ছে পনির, পনির। পনিরের সাথে পনির যাই কথা, আবার পনিরের সাথে একটা খুব ক্লোজলি কানেক্টেড হচ্ছে মাখন। আমরা অনেক ক্ষেত্রে পনির মাখন একই জিনিস ভাবি, একটু ডিফারেন্স আছে, এইটাই। কি কোশ্চেন বলছো? গুড, ঠিক। আচ্ছা আসো, প্রোপানয়েট। এরপরে লেখো, সেটা হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েট, নাইট্রেট এবং নাইট্রেট লবণটা, এইটা খুবই ইম্পর্টেন্ট। নাইট্রেট, নাইট্রেট ও নাইট্রেট এর লবণ সমূহ। দেখো তো, নাইট্রেট মানে কি? এর মধ্যে একটা নাইট্রোজেন আছে, তাই না? তাহলে আমরা জানি নাইট্রোজেন আর কার মধ্যে আছে? যদি আমি তোমাকে বলি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন আছে, হ্যাঁ, কারণ এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে। আর অ্যামাইনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন, তাই না? প্রোটিন কার মধ্যে আছে? প্রোটিন কি আচারের মধ্যে আছে, জ্যামের মধ্যে আছে, পাউরুটির মধ্যে আছে? না, প্রোটিন আছে হচ্ছে মাছ এবং মাংসের মধ্যে। অনেকে এই যে ম, ময়ের পরে ন, ঠিক আছে, এন এম এভাবে মনে রাখে। আমি মনে রাখি নাইট্রেট, নাইট্রেটের মধ্যে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন আছে কার মধ্যে? প্রোটিনের মধ্যে। প্রোটিন পাওয়া যায় কোথা থেকে? মাছ এবং মাংসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, আর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড অথবা সালফাইড লবণ সমূহ। সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ সমূহ। খেয়াল করো, দন্ত স, তাহলে স, স দিয়ে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে সবুজ শাকসবজি। সালফারের স দিয়ে কি মনে রাখবো? সবুজ শাকসবজি, সবুজ শাক সবজি। এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে সবুজ শাকসবজি হয়, সবুজ ফলও তো হয়, সবুজ ফলও তো হয়, হয় না? সবুজ ফল, তার মানে কি? সাধারণ ফল। ফল দিয়ে মনে রাখবা ফলের রস। কি মনে রাখবো? ফলের রস। ফলের রস পচাইলে কি তৈরি হয়? মদ তৈরি হয়। কি তৈরি হয়? মদ তৈরি হয়। তাহলে সালফার ডাইঅক্সাইড বা সালফাইটের স দিয়ে মনে রাখবো সবুজ শাকসবজি, সবুজ ফল, ফল থেকে ফলের রস, ফলের রস পচাইলে মদ তৈরি হয়। তাহলে এই টপিকটা বললাম 3 স্টার টপিক, আমাদের মুখস্থ রাখতেই হবে। আশা করি আমি তোমাদের মুখস্থ করাই দিতে পারছি, আশা করি, হোপসো। 7টা নিউ মেসেজ, কি করতেছে পোলাপান? এই, উল্টা পাল্টা আর একটা যদি কোশ্চেন দেখি চ্যাটের মধ্যে, খবর আছে। ক্লাসের দিক মনোযোগ দাও। আমি তোমাদেরকে এই টোটাল টপিক পড়াই দিছি, ঠিক আছে? একদম টোটাল টপিক পড়াই দিছি। দেখো তো এই কোশ্চেনটা কি চেনা চেনা লাগে নাকি? খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক কোনটি? অক্সিজেন। ওকে, আসো। এখন আসো আমাদের এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পৃষ্ঠা, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট পৃষ্ঠা বলা যায়। আমি এই পৃষ্ঠাটাকে বলি। দেখো, তোমাকে 1 নম্বরে কোশ্চেন বলবে নিচের কোনটা অ্যান্টি অক্সিডেন্ট, নিচের কোনটা কি বলবে? অ্যান্টি অক্সিডেন্ট। এখন এই অ্যান্টি অক্সিডেন্ট দুই প্রকার, খেয়াল করো, খেয়াল করো। একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী, আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। মুক্তমূলক, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল শোষণকারী, আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। এখন তোমাকে মুখস্থ করতে হবে আলাদা আলাদা। তোমাকে আমি একটা জিনিস খেয়াল করি, মুক্তমূলক, মুক্তমূলক যারা, কারা? মুক্তমূলক যারা, তারা কারা? শর্ট ফর্ম যারা, যেরকম BHA, এটা কি কোনো নাম? না, শর্ট ফর্ম।
BHT এটা কি কোনো নাম না শর্ট ফর্ম? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো ঠিকভাবে, নাকি আটকায় যাচ্ছে একটু জানাও তো ভাই। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? চ্যাটে একটু লেখো, চ্যাটে একটু লেখো। ক্লিয়ার ক্লিয়ার। জি ক্লিয়ার, এখন ক্লিয়ার। এজন্যই আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির কারণে সমস্যাটা হয়েছে। বৃষ্টির সময় হয়। হুম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি রিভিশন দিচ্ছি। তো এইখান থেকে যে কোশ্চেনটা হবে, নিচের কোনটি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আর নিচের কোনটা অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমি বলছি মুক্তমূলক শোষণকারী হচ্ছে সবগুলা শর্ট ফর্ম, যেই নামের মধ্যে শর্ট ফর্ম দেখবা তারাই হচ্ছে মুক্তমূলক শোষণকারী। যেরকম বিএইচ, এটা কি কোনো নাম? নাম না, এটা একটা সংক্ষিপ্ত রূপ। বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, এটা একটা সংক্ষিপ্ত রূপ। এক নাম্বার কোশ্চেন, তাহলে আমরা পাইরে গেছি। যেটাই সংক্ষিপ্ত সেটাই মুক্তমূলক, বাকিগুলা কি অক্সিজেন শোষণকারী। দুই নম্বর কোশ্চেন, এখান থেকে ডেন্টালে কোশ্চেন এসে গেছে। এদের পূর্ণ রূপ, তাহলে এটা দাগাও। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিএইচ এর পূর্ণরূপ। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সিটোলুইন বিএসটি, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন টিবিএইচকিউ, আর প্রোপাইল গ্যালেট তো প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট তো প্রোপাইল গ্যালেট, এটা দাগাও এবং মুখস্থ করে ফেলাও। বিএইচ এ, বিতে বিউটাইলেটেড, এইচ তে হাইড্রো, এইচ তে হাইড্রক্সি, আর এতে অ্যানিসল। বিএইচটি বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, পিবিএইচকিউ টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রক্সি কুইনন, আর একটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। আর অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কি কি আছে? ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, সালফাইট লবণ আছে, সাথে আরো কিছু আছে, আমি তোমাকে লিখে দিচ্ছি এখনই। ভিটামিন সি, ভিটামিন ই, আচ্ছা, আপাতত সালফাইট লবণ, এই তিনটাই পড়ো বইতে, যেহেতু এই তিনটা আছে এই তিনটাই পড়ো। তবে তবে আমি আরো কিছু দিয়ে দিই, আমি এখানে লিখে দিই, দাঁড়াও। সালফাইট লবণ, ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন সালফাইট লবণ, আর হচ্ছে তুমি লেখো বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিনের পর লেখো অধাতু সেলেনিয়াম। অধাতু সেলেনিয়াম 34। বাস, ঠিক আছে। নিচেই আছে, আমি একটু তা উপরে লিখে দিলাম আসলে। এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আসো নিচের দিকে কথা, নিচের কোনটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? এই কোশ্চেনটা খুব আসে, খুব আসে। দেখো, তুমি নাম শুনলে বুঝবা। ভিটামিন সি, অপর নামগুলো আমাদের লাগবে, আমি যদিও ক্লাস সেটা নোট করে দিব। অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর অপর নাম টকোফেরল। বিটা ক্যারোটিন অধাতু সেলেনিয়াম। এই চারটা নাম মুখস্থ রাখতে হবে, তুমি নামের মধ্যে বুঝতে পারছো সেটা বললাম প্রাকৃতিক। অনেকেই অধাতু সেলেনিয়ামটাকে কৃত্রিম মনে করে, খবরদার এটা করা যাবে না। অধাতু সেলেনিয়াম এইটাও প্রাকৃতিক, ওকে। হয়েছে হয়েছে, বুঝতে পারছো? আমি যেখান থেকে শেষ করছিলাম, যেখান থেকে নেট চলে গেছিল সেখান থেকে আমি শেষ করছি, সমস্যা নাই। হলো। এখন আসো কিলেটিং এজেন্ট, বা অনেকে চিলেটিং এজেন্টও বলে। আমরা কিছুক্ষণ আগে একটা কথা তোমাকে বলছিলাম যে আমাদের কিছু আয়ন সমূহ আছে, ধাতব আয়ন সমূহ, যারা এই লিপিড বা তেল বা চর্বি জাতীয় খাদ্যের জারণ ঘটায়, এই আয়ন সমূহ। তাহলে আমি যদি কোনোভাবে এই আয়নটাকে আবদ্ধ করে দিতে পারি, খেয়াল করো,
আয়নটাকে আবদ্ধ করে রাখতে পারি, তখন বললাম সেই আয়ন কাজ করবে না, তখন বললাম আমার এই তেল চর্বি জাতীয় খাদ্যগুলা পচবে না। তো ওই আয়নটাকে কিল করার জন্য যে এজেন্ট লিগ্যান্ড লাগে, এটা লিগ্যান্ড টাইপ লিগ্যান্ড লাগে, সেটাই হচ্ছে কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ, ফুল ফর্ম ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, ফুল ফর্ম মুখস্থ করতে হবে। এবং এখানে 6টি কার্যকর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। কয়টি? 6টি, নট 6 জোড়া, 6টি। দুইটা কথা 100% মুখস্থ রাখতে হবে। আবার কিলেটিং এজেন্ট আর একটাও আছে, নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন। ওইটা হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট, আর এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন। বাস, এখান থেকে একটু পড়লেই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম? আমরা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস পড়ছি, এরপর আমরা কৃত্রিম পড়ছি, কৃত্রিমের মধ্যে আবার 2 প্রকার সেটাও পড়ছি, অক্সিজেন শোষণকারী, মুক্তমূলক শোষণকারী, প্রাকৃতিক সেটাও পড়ছি, এবং কিলেটিং এজেন্ট এটাও পড়ছি। তাহলে আমাদের এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক বললাম শেষ। তোমাকে যদি আমি একদম প্রথম দিকে চলে যাই, একদম প্রথম দিকে যাই, দেখো আমরা প্রিজারভেটিভস এর মধ্যে এই যে প্রিজারভেটিভস এর যে টপিকটা ছিল, যেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, এটা বললাম কমপ্লিট করে ফেলাইছি। তাহলে এখন আমরা যাব হচ্ছে খাদ্যবস্তুর কৌটাজাতকরণের মধ্যে। খাদ্যবস্তুর কৌটাজাতকরণের মধ্যে আসো। এখান থেকে এই অধ্যায়, এই পৃষ্ঠা থেকে আর কিছু পড়া লাগবে না। এর পরের নিচের দিকে একটা কথা লিখে রাখছি, এটাকে 3 স্টার দাও, 3 স্টার দিয়ে তুমিও লিখে ফেলো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তেল ও চর্বিজাত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? পিএইচএ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? পিএইচএ ব্যবহার করা হয়। তেল ও চর্বিজাত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? পিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। মুখস্থ করো। আমি এগ্রিতে ভুল করছিলাম কালার এই চ্যাপ্টার থেকে। কোন প্রশ্ন ভুল করছিলা? মটরশুটির কালারটা। কিসের কালার? মটরশুটির। মটরশুটির কালার, ও আচ্ছা। কি যেন কোশ্চেনটা ছিল এগ্রিতে, আমি ভুলে গেছি, কি যেন কোশ্চেন ছিল? সে কৌটা রং করতে কোন কালার ব্যবহার করা হয়? E 320 আর 321-এর মধ্যে কনফিউজ হয়ে গেছে। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা আসো, যদিও এগ্রিতে এই অধ্যায় থেকে অন্য টাইপের কোশ্চেন হয়, মেডিকেলে অন্য টাইপের হয়, ঠিক আছে। এগ্রির সাথে আবার এই অধ্যায় মিলানো যাবে না, কাহিনী আছে এখানে। আচ্ছা আসো, আমরা এরপরে এই যে ছক, এই ছক থেকে 3টা জিনিস ব্যবহার করতে হবে আমাদের। বিএইচটি কোথায় ব্যবহার করে লেখো, দেখো আলু চিপস, আলু ট্রিপস লিখছে, আলু চিপস হবে, আলু চিপস হচ্ছে বিএইচটি, দাগায় ফেলো, আলু চিপস হচ্ছে বিএইচটি, বিএইচটি। আচ্ছা, এরপরে আসো লেসিথিন, এটার সাংকেতিক নাম E322, E322, এটা কোথায় ব্যবহার করা হবে? গুঁড়া দুধ, লেসিথিন গুঁড়া দুধ, লেসিথিন গুঁড়া দুধ। আর সরবিটল ডায়াবেটিক চকলেট, সরবিটল, খেয়াল করো, দেখো তো এই চকলেট লট, আবার সরবিটল লট, মিল আছে তাই না? একটু উল্টায় গেছে, বাট চকলেটের লট সরবিটলের লট মিলে গেছে। এটাকে বলা হয় E420, E420। আর লেসিথিন হচ্ছে গুঁড়া দুধে মিশানো হয়, এটা হচ্ছে E320। বাস, কাহিনী শেষ। আশা করি এইটুক কষ্ট করে মুখস্থ করবা, বাকিটুক তো পড়লাম। চকলেট যদি সরবিটল ব্যবহার করে, তাহলে তুমি অটোমেটিকলি বুঝতে পারবা যে দুধে কোনটা মিশানো হয়, সরবিটল তো না, কোনটা? লেসিথিন। বাস, কাহিনী শেষ। আচ্ছা, এখান থেকে আর কোনো বিষয় নাই। আমরা এখন চলে আসব কৌটাজাতকরণ বা ক্যানিং এর মূলনীতিতে। সো ক্যানিং প্রক্রিয়া আসলে কি জিনিস তোমরা আশা করি মানে শর্ট সিলেবাসে তো ছিল না, পড়ছো। তারপর আমি একটু জাস্ট একটু দেখাই দিই আসলে ক্যানিং এর বা কৌটাজাতকরণের মূলনীতি। কৌটাজাতকরণ, কৌটাজাতকরণ কিভাবে করা হয়, মানে মূলনীতিটা কি? ফার্স্টে যেই দ্রব্যটা তুমি কৌটাজাত করবা, সেটা তোমাকে বাছাই করতে হবে যে সেটা আসলে ভালো আছে কিনা, নাকি পচে গেছে কিনা। বাছাইয়ের পরে তুমি ওই উপাদানটাকে ধৌতকরণ করতে হবে, খুব সুন্দর করে ধৌতকরণ। এখন তুমি ধুইলা সবকিছু করলা, এরপর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটাকে বলা হয় হচ্ছে, নাম শুনছো, ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং মানে কি বলতো, কেউ একজন বলতো ব্লাঞ্চিং মানে কি, এই কথাটা মানে কি ব্লাঞ্চিং? সিদ্ধ করা। গুড, সিদ্ধ করা।
এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমি তোমাকে প্রশ্ন করি যে কৌটাজাতকরণে খাদ্যবস্তু সিদ্ধ করাকে কি বলা হয়, উত্তর হচ্ছে ব্লাঞ্চিং। এখন তুমি সিদ্ধ করলা, সিদ্ধ করে তুমি কৌটায় ভর্তি করলা, তাহলে কৌটা ভর্তি, ঠিক আছে, কৌটা ভর্তি করলা, কৌটা ভর্তি করলা। এখন কৌটার পরে, কৌটা ভর্তির পরে আমাকে কি করতে হবে, আমাকে ক্যানিং তরল যোগ করা, ক্যানিং তরল, ক্যানিং তরল প্লাস প্রিজারভেটিভ যোগ করতে হবে, প্রিজারভেটিভ যোগ করতে হবে। এরপরে সেই প্রিজারভেটিভ যোগ করার পরে তোমাকে এগজস্টিং করতে হবে। কি করতে হবে? এগজস্টিং। কেউ একজন বলো তো এগজস্টিং কি জিনিস? একজন, এনি কাইন্ড অফ। বায়ু শূন্যকরণ। গুড, থ্যাংক মানে ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এগজস্টিং প্রক্রিয়ায় হচ্ছে ভেতরের বাতাস তথা অক্সিজেন যাতে না থাকে সেটা বের করে দেয়। তাহলে এগজস্টিং মানে সহজভাবে লিখলাম বায়ু শূন্য করা, বায়ু শূন্য করা। এই এগজস্টিং আসলে দুই প্রকার আছে। একটাকে বলা হয় হচ্ছে তোমার পানি স্ফুটন পদ্ধতি, পানি পানি স্ফুটন পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে চাপ পদ্ধতি। এক্সস্টিং এর পরে তোমাকে সেই পাত্রটা খুব সুন্দর করে সিল করে দিতে হবে, অর্থাৎ বাইরে থেকে ভেতরের বস্তু যাতে কোনো না ঢুকতে পারে, সিলিং। এবং সিলিং এর পরে তোমাকে আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় রিটোর্টিং। বলো তো রিটোর্টিং মানে কি? রিটোর্টিং মানে কি? এনিওয়ান? নির্বীজকরণ। গুড, নির্বীজকরণ। অর্থাৎ সেটাকে তোমাকে আবার তাপ দিতে হবে, তাপ দিয়ে সেটাকে নির্বীজকরণ বা নির্জীবকরণ যাই বলো না কেন, একই জিনিস করণ করতে হবে। এন্ড লাস্ট অফ অল সেটা বাজারজাত করতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ কথা যেটার জন্য আসলে লিখলাম। এটা খুব ডিপ এমসিকিউ, আশা করি দিবে না। তুমি যদি পানি স্ফুটন, কি বলছি, পানি স্ফুটন পদ্ধতি ব্যবহার করো, সেক্ষেত্রে এই রিটোর্টিং এ, সেক্ষেত্রে এই রিটোর্টিং এ তাপমাত্রা প্রয়োজন হবে হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। কথা বোঝা গেছে? আর তুমি যদি চাপ পদ্ধতি প্রয়োগ করো সেক্ষেত্রে তুমি রিটোর্টিং করবে হচ্ছে 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা সুন্দর করে একটু লিখে রাখো। তাহলে আমরা জানলাম এক্সস্টিং কয় প্রকার, দুই প্রকার। পানি স্ফুটন এক্সস্টিং, চাপ বা প্রেসার এক্সস্টিং। যদি আমি পানি স্ফুটন এক্সস্টিং করি সেক্ষেত্রে আমরা রিটোর্টিং করব কিভাবে, বা রিটোর্টিং বাদ দিই, রিটোর্টিং বলে ফেলাইছি। এক্সস্টিং এর যে তাপমাত্রা সেটা থাকবে 110, আর চাপ থাকবে, আর চাপের বেলায় তাপমাত্রা কত থাকবে, 115 বা 121 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে আমরা রিটোর্টিং করব। রিটোর্টিং ভিন্ন ভিন্ন দ্রব্যে, ভিন্ন ভিন্ন দ্রব্যে ভিন্ন ভিন্ন তাপমাত্রা ইউজ করা হয়, ভিন্ন ভিন্ন দ্রব্যে ভিন্ন ভিন্ন তাপমাত্রা ইউজ করা হয়। তাহলে আমরা এটুকু মোটামুটি বুঝতে পারছি যে দিস ইজ সামথিং কৌটাজাতকরণের মূলনীতি। এখন কৌটাজাতকরণের যে বিভিন্ন টাইপের কৌটাজাতকরণ আছে এই জায়গায় তোমরা একটু কট খাও। তাহলে আমি সুন্দর করে একটা নোট করে দিচ্ছি, আমার সাথে সুন্দর করে নোটটা করে ফেলাও। ও ও ও যে কোন ক্ষেত্রে আসলে কি কি আমরা ইউজ করব, তাই না? তাহলে ফার্স্টে আমি কি লিখবো, ফার্স্টে আমি লিখি হচ্ছে উপাদান, উপাদান। এরপর আমি লিখবো হচ্ছে ক্যানিং তরল, ক্যানিং তরল। এরপর আমি লিখবো হচ্ছে তোমার ক্যানিং তরলের পর প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ। এরপর আমি লিখবো হচ্ছে এক্সস্টিং তাপমাত্রা, এবং তারপরে হচ্ছে রিটোর্টিং তাপমাত্রা, এক্সস্টিং তাপমাত্রা। এরপর হচ্ছে আমার রিটোর্টিং, রিটোর্টিং তাপমাত্রা। ঠিক আছে, এই নোটটা সুন্দরভাবে কমপ্লিট করবা। ফার্স্ট অফ অল আমরা আম নিব, যেটাই আম এবং আনারস সেম, আম এবং আনারস সেম। যত প্রকার ফল তুমি ইউজ করো না কেন প্রত্যেক ক্ষেত্রে ক্যানিং তরল হিসেবে 30 থেকে 40% চিনির দ্রবণ ইউজ করা হয়। কি দ্রবণ? চিনির দ্রবণ। এবং 0.25% সাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আইসে গেছে যে আম কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফরমালিন নাকি এটসেট্রা? তুমি কি দিবা? উত্তর কি দিবা? উত্তর কি দিবা? সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। উত্তর কি? উত্তর কি? সাইট্রিক অ্যাসিড। তাহলে কথাটা মনে রাখো, যত প্রকার ফল
যত প্রকার ফল আছে সব ক্ষেত্রে আমরা সাইট্রিক অ্যাসিড ইউজ করি। এক্সস্টিং তাপমাত্রা কত? এক্সস্টিং তাপমাত্রা হচ্ছে 85°C। রিটোর্টিং তাপমাত্রা হচ্ছে 85 থেকে 100°C। তাহলে আমাদের আম এবং আনারস দুইটাই সেম হয়ে গেল। এখন আছে আমের পরে কাঁঠাল। আমের পরে কি? কাঁঠাল। কাঁঠালের ক্যানিং তরল সেম। কাঁঠালের ক্যানিং তরল না, কাঁঠালের ক্যানিং তরল সেম না, কাঁঠালের সবকিছু সেম, বাকি সবকিছু সেম। একটা জিনিস ভিন্ন, সেখানে এখানে হচ্ছে 40% চিনি দ্রবণ ব্যবহার করা হয়। কি করা হয়? 40% চিনি দ্রবণ ব্যবহার করা হয়। এরপরে আসো পেয়ারা। পেয়ারায় কিছু ভিন্নতা আছে, যেরকম 10% চিনি দ্রবণ, 10% চিনি দ্রবণ। এরপরে 0.06%, 0.06% সাইট্রিক অ্যাসিড। ভাইয়া এই জিনিস কি মুখস্থ করা লাগবে? আরে মুখস্থ না করা লাগলে কি আমি এমনি এমনি বলতেছি? সাইট্রিক অ্যাসিড 100% মুখস্থ করতে হবে। এবং 0.125%, 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিটামিন সি। মনে থাকবে যে শুধুমাত্র যদি পেয়ারা বলে, পেয়ারা, পেয়ারা তো অন্যরকম একটা ফল, তাই না? পেয়ারা অন্যরকম একটা ফল, তাহলে সেক্ষেত্রে আমি 10% চিনি দ্রবণ, 0.06% সাইট্রিক অ্যাসিড দ্রবণ প্লাস 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি ইউজ করব। বাকি সব সেম, বাকি সব সেম। আচ্ছা হলো। এখন আসো, সেটা হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে মাছ এবং মাংসের বেলায় দুইটাই পদ্ধতি সেম, মাছ মাংস সেম। এক্ষেত্রে ক্যানিং তরল, এখান থেকেও মেডিকেল অথবা ডেন্টালের কোশ্চেন এসে গেছে। এই ছকটা বললাম একটা 5 স্টার ছক। সেটা হচ্ছে 2% চিনির দ্রবণ প্লাস 2% লবণের দ্রবণ। এখান থেকে কোশ্চেনটা এসে গেছে যে মাংস সংরক্ষণের নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশনে 2% লবণ ছিল, চিনি ছিল না, লবণের দ্রবণ। ঠিক আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় না। এক্ষেত্রে এক্সস্টিং তাপমাত্রা থাকে হচ্ছে 85 to 100°C, আর রিটোর্টিং তাপমাত্রা থাকে হচ্ছে 121°C। প্রশ্ন হচ্ছে ভাই, ভাই এই জায়গাটায় 121°C কেন ইউজ করা হইলো? কারণ এই মাছ মাংসে কোনো অ্যাসিড নাই। যে সকল খাদ্য উপাদানে অ্যাসিড থাকে না, সে সকল বেলায় আমরা রিটোর্টিং করি 121°C তাপমাত্রায়। ঠিক আছে, 121°C। ইয়েস, নির্বীজকরণ, ব্যাকটেরিয়া স্কোর নষ্ট, রাইট। সো দ্যাটস অল অ্যাবাউট আমাদের খাদ্য কৌটাজাতকরণ পদ্ধতিতে আমরা কিভাবে কি করব। এর বাইরে, ছকের বাইরে আর কিচ্ছু লাগবে না। এখান থেকে অলরেডি দুইটা কোশ্চেন মেডিকেল ডেন্টাল এসে গেছে, তার মানে সামনেও আসবে। তাহলে আমি আবারও বলতেছি, এই ছকটা একটা 3 স্টার ছক, 100% আমাদের মুখস্থ করতে হবে। আমি বললাম তোমাকে পড়াটা গুছাই দিচ্ছি। এই অধ্যায়টা কি অগোছালো লাগে, এই অধ্যায়টা আমি গুছাই দিচ্ছি। আমার নোটে আরো সুন্দরভাবে গুছানো আছে, ইনশাল্লাহ পড়লে সমস্যা হবে না আর কোনোই। আমরা সবকিছুই পড়ে ফেলাইছি। এখন দেখো এখানে একটা চমৎকার কথা লেখছে, সেটা হচ্ছে ফুড লেকার। ফুড লেকার আসলে জিনিসটা কি? ফুড লেকার হইতেছে, দেখবা যে সকল খাদ্য বস্তু ক্যানিং করা হয়, বিশেষ করে বাইরে ক্যানিং প্রক্রিয়াটা খুব পরিচিত। আমাদের ক্যানিং প্রক্রিয়াটা হচ্ছে খুব প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব দেয়, তাই না? তো আমরা তো সাধারণত ক্যানিং করা খাদ্যদ্রব্য খাই না, কিন্তু বিদেশে ক্যানিং করা খাদ্যদ্রব্য প্রচুর চলে। এখন এই যে ক্যানিং এর জন্য, খাদ্য উপাদান ক্যানিং প্রক্রিয়া সংরক্ষণের জন্য যে ক্যানগুলো ইউজ করা হয়, তার ভেতরটা বললাম সাধারণ কোনো লোহা না বা সাধারণ কোনো অ্যালুমিনিয়াম না। সাধারণত অ্যালুমিনিয়ামের ভেতরে একটা লেয়ার থাকে। এই লেয়ারটা ফেনলিক অথবা ইপক্সি অথবা ভিনাইল রেজিনের তৈরি থাকে। এই লেয়ারটাকেই বলা হয় হচ্ছে ফুড ল্যাকার। তাহলে নিচের কোনটি ফুড ল্যাকার তৈরিতে ব্যবহৃত হয় না? এখানে 3টা অপশন আছে, তাহলে তোমার প্রশ্ন হবে হয় না দিয়ে। কি কি জিনিস? ফেনলিক, ইপক্সি, ভিনাইল রেজিন। ফেনলিক, ইপক্সি, ভিনাইল রেজিন মুখস্থ করো। ফেনলিক, ইপক্সি, ভিনাইল রেজিনের একটা লেয়ার ইউজ করা হয়, দ্যাটস ফুড ল্যাকার। ওকে, আমরা চলে আসি এর পরের পৃষ্ঠায়। আম কৌটাজাতকরণ, এই সেই কৌটাজাতকরণ, বহু কিছু মুখস্থ করে ফেলাইছি। এইখানে একটা কথা আছে, এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ভুট্টা কৌটাজাতকরণের 2টা পদ্ধতি আছে। জাস্ট এইটুকু মনে রাখলে হবে। একটাকে বলা হয় শর্ট স্টাইল, আর একটাকে বলা হয় ক্রিম স্টাইল। তাহলে ভুট্টা, কচি ভুট্টা কৌটাজাতকরণের কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। এইটা মেডিকেলে কোশ্চেন সাধারণত দিবে না,
তবে পড়ে রাখা ভালো। একটা হচ্ছে শর্ট স্টাইল আর একটা কি ক্রিম স্টাইল, বাস। ও 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 যদি চাও তাহলে এইটা একটু মুখস্থ করতে পারো যে মটরের বেলায় ক্যানিং তরল ডিপে লবণ 2%, চিনি 5% মিশানো হয়। এটা আমি লিখি নাই কারণ এটা ইম্পর্টেন্ট না। যদি চাও, কারো মনে হয় মুখস্থ করব, কইরো, না করলে কোনো সমস্যা নাই। আম কৌটাজাতকরণে, দেখো বোর্ডের কোশ্চেন, আম কৌটাজাতকরণে কোনটি ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড। ওকে, তাহলে একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি, একটা জিনিস করবা, নোট করো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফল সংরক্ষণে, ফল সংরক্ষণে আমরা ব্যবহার করবো হচ্ছে চিনির দ্রবণ। আর সবজি সংরক্ষণে, সবজি সংরক্ষণে আমরা করবো হচ্ছে লবণ, লবণের দ্রবণ। ঠিক আছে, যদি কখনো এমসিকিউ তাইসা যায়, এইটা আমরা ইউজ করব। মাছ কৌটাজাতকরণ আমি আগেই বলছি, মাংস কৌটাজাতকরণ আগেই বলছি। এই দেখো এরকম কোশ্চেন করা হবে, মাংস কৌটাজাতকরণের নিচের কোনটি যোগ করা হয়, ঠিক আছে, বা যোগ করা হয় না। অনুশীলনী কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। আমাদের এরপরের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এরপরের ক্লাসে আমরা অনেক কিছু পড়বো। কলয়েডের প্রকারভেদের যে ছকটা আছে, সেই ছকটা ইনশাল্লাহ কালকে আমরা মুখস্থ করব। ঠিক আছে, খুবই ইজি ওয়েতে, যে একবার পড়ার পরে আমরা ইনশাল্লাহ ভুলবো না। কারো কোনো কোশ্চেন থাকলে করো, নাইলে টাটা বাই বাই। এনি কোশ্চেন? মাস্টার পিডিএফ না দেই নাই, অধ্যায়টা কালকে দিব, কালকে পিডিএফটা দিব, ঠিক আছে, কালকে পাবা। ওকে, ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক।